প্রশ্ন দেওয়ার জন্য। আমরা প্রতিবেশী নিয়ে কথা বলছি, আসলে আমাদের অভ্যন্তরীণ নীতি আগে ঠিক করা প্রয়োজন। কারণ হাসিনা যখন ভারতে নিয়ে গেল তখন রাহুল গান্ধী মোদী সবাই মিলে এক মিটিং করতে, এবং রাহুল গান্ধী তার পররাষ্ট্রমন্ত্রী এবং সিকিউরিটি অ্যাডভাইজার আছে ওদেরকে হাসিনার বিষয়ে কিন্তু আমরা একটা জিনিস, আমরা ভারতের বিষয়ে বা অন্য বিষয়ে না, আমাদের বিএনপি সমাজ বা অন্যান্য যে পার্টিগুলো আছে তারা কেন আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো এক করতে পারে। আওয়ামী লীগ এক ধরনের নীতি নেই ইন্ডিয়ার বিষয়ে, ইন্ডিয়ার নীতি নেই, এবং সবসময় বলি যে এরা ভারতপন্থী, এরা পাকিস্তান। মূল বিষয় হলো যে আমাদের পার্টিগুলো কোন দিন জাতীয় ঐক্য প্রথম কথা হচ্ছে আমাদের কি সবাই একমত হওয়া দরকার আছে। আমরা কি একমত হতে পারবো? 70 সালে বলা হয়েছিল কলা গাছ দাঁড়ালে নৌকায় ভোট পেয়েছে। নৌকায় ভোট দেয় নাই কত পার্সেন্ট মানুষ জানেন? সালে 26%। 74% নৌকা, মানে কলা গাছ নির্বাচিত হওয়ার যোগ্য 1/4 of the people of this land didn't vote for শেখ মুজিবের ভোট দেয়। সো যে কথাটা বলতে চাইছি, আপনার সাথে আমি একমত যে আমরা বাংলাদেশ পন্থী হবো, কিন্তু পলিসিগত জায়গায় আমাদের ডিফারেন্স হবেই। ধরুন আমাকে কেউ যদি বলেন বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স থাকবে না রে, এই স্লোগানটা যিনি দিচ্ছেন তিনি দেশপ্রেমিক, বাংলাদেশ পন্থী, নিশ্চিতভাবেই বাংলাদেশের স্বার্থ চান, ভারতের আগ্রাসী জায়গা থেকে বেঁচে উঠতে চান। কিন্তু আপনি এই স্লোগানটা কি দেওয়া উচিত কিনা প্রসিডিউরাল জায়গায়, এটা ডিবেট হবে। এমনকি বাংলাদেশ পন্থী মানুষ মনে করবেন হয়তো আমরা এই পর্যন্ত না যাওয়াটা ঠিক হবে। তাহলে বুঝতে পারছেন, আমি মনে করি আপনার সাথে আমি একমত। আসলে আমরা সবাই একই ছিলাম, শেখ হাসিনা ছাড়া আমরা সবাই একই ছিলাম, একই জায়গায় ছিলাম, পদ্ধতিগতভাবে আমরা কালকে একটু ডিফারেন্ট ছিলাম। আর পন্থী বলেন, ধরেন নেপালের রাজনীতি, আপনি ওখানে দেখবেন ভারতপন্থী চায়নাপন্থী আসলে তৈরি হয়েই গেছে। এখন যেটা বুঝে বললাম, আপনি আইডিয়ালি চিন্তা করছেন, কিন্তু আমি যদি প্র্যাকটিক্যাল বা রিয়ালিস্ট ধরনের চিন্তা করি তাহলে আমরা বলবো এই পন্থী ব্যাপারটা না থাকবে। শ্রীলঙ্কায় পন্থী আছে, শ্রীলঙ্কার রানিল বিক্রমসিংহে ভারতপন্থী, তার আগে যারা ছিলেন 2 ভাই, সেই 2 ভাই কিন্তু চায়নাপন্থী ছিলেন। মলদ্বীপসে মানে অল্টারনেটিভ ওয়েতে, তার আগে ইয়ামিন ছিলেন প্রেসিডেন্ট, উনিও চায়নাপন্থী ছিলেন। মাঝখানে সোলি, উনি ইন্ডিয়াপন্থী। মামুন আব্দুল গাইয়ুম ছিলেন ইন্ডিয়াপন্থী। সো এইরকম পন্থী ব্যাপারটা সম্ভবত থাকবে, এটা মেনে নিয়েই আমাদের কাজ করতে হবে। পন্থী হলেও যাতে আমরা মোটা জায়গায় আমাদের ইন্টারেস্টটা এনশিওর করতে পারি। দ্যাট ইজ ইট। আইটি প্রশ্ন করি সবাই শুনুন। হ্যাঁ ঠিক বলতেছিলাম যে শুধু সংবিধানের 25 নম্বর হচ্ছেন না যে সবার সাথে বন্ধু, সবার কারোর সাথে শত্রু নয়, শুধু সেটা না, আমাদের একটা ইন জেনারেল একটা সবার সাথে বন্ধু, কারোর সাথে শত্রু সম্ভব কি? এটা আমি আছে, সম্ভব না। মানে আমাদের একটা ইন জেনারেল ভারতের প্রতি আমাদের কি হওয়া উচিত, সবগুলো দল মত নির্বিশেষে একটা ইন জেনারেল একটা থাকার দরকার না, যেটা হচ্ছে মানে সবাই সেটা অ্যাকচুয়ালি কমন পলিসি। হ্যাঁ, একটা কমন পলিসি নিয়ে আসলে দীর্ঘদিন থেকে কথাবার্তা হয়েছে। আমাদের একটা ফর্মাল কমন পলিসি আমরা আমাদের নিজেদের মতো করার চেষ্টা করবো। আবারও বলছি, সেই কমন পলিসি সবাই এগ্রি করবে না, সবাই এগ্রি করবে না। ধরুন একটা উদাহরণ দিই, আমরা কেউ কেউ আছি এত বেশি ভারত বিরোধী যে ভারতকে আমরা যদি আমাদের বেনিফিট হয় যথেষ্ট একটা করিডোর দিলে অনেকেই করিডোর দিতেই চাইবে না, হতে পারে। তো তাহলে ওটা থেকে আমরা একটু যাতে হয় যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেটের মতো কাজ করি। এটা আসলে কিছু করার নেই। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দল নির্বাচিত হয় যার পলিসি শিফটিং হিউজ। একটা উদাহরণ দিই আপনাদেরকে। ইউরোপের মাটিতে বসে একজন প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, নেটোর সদস্য, হাঙ্গেরি ভিক্টর অরবান, সিরিয়াসলি পুতিন দেখবেন পুতিনের প্রচুর পলিসি, তার বিরুদ্ধে নেওয়া বহু স্টেপ ইউরোপিয়ান ইউনিয়নে সে আটকে দেওয়ার চেষ্টা করছে। এটা হয়, ওই ভদ্রলোক ওদের কিন্তু একটা ফরেন পলিসি আছে, কিন্তু যখন একটা ব্যক্তি আসেন, একটা দল আসে, তাদের ফিদেস পার্টি আছে, সেটা অনেক প্রো রাশিয়ান। তো এই জিনিসগুলো রাখা যেতে পারে টেকনিক্যালি, এগুলো আসলে শেষ পর্যন্ত টিকে থাকে না। এটা আসলে এটাই রিয়ালিটি। আবারও বলছি, ওই যে আপনি যেটা বলছেন আমরা আইডিয়ালি কি হওয়া উচিত আর বাস্তবে কি ঘটে, এটা আসলে আমি যেহেতু এই স্কুল অফ থটের মানুষ, আমি মনে করি বাস্তবে যা ঘটে সেটা মেনে নিয়েই কাজ করা দরকার। এমন কোনো পলিসি হওয়া উচিত না যেটা দেশের স্বার্থকে শেখ হাসিনার মতো ধ্বংস করে। এটা হলো
জাহিদ ভাই, পরবর্তী প্রশ্ন আগের দিকে। আচ্ছা ঠিক আছে। আমার আসলে দুটো ভাগ আছে। একটা হচ্ছে যে চুক্তিগুলো হয়েছে শেখ হাসিনার আমলে, বিশেষ করে 2014 পরবর্তী, এই চুক্তির কোনোটাই আমরা কিন্তু জনগণের জন্য ওপেন করা যায় না। এইটা কি যতগুলো চুক্তি আছে সব ধরে ধরে এগুলোকে ওপেন করা উচিত নয়? এটা এক নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, দীর্ঘ 15 বছরে আমরা আমাদের আত্মমর্যাদার যে সংজ্ঞা, এটা বলতে ভুলে বসে আছি। অনেক কিছু অভ্যাস হয়ে গেছে আমাদের, এবং এই অভ্যস্ততার কারণে হয়তো আমরা দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিয়াকশন গুলো পাই, অনেক সময় গা জ্বালা ধরনের রিয়াকশন পাই, কিন্তু গালি টালি তো যথেষ্ট আসেই, কিন্তু আমি যখন ভিতরে চলতে থাকি যে আমি এটার বিরুদ্ধে আমিও গালি দিই, তো এই জায়গাটা আমাদের কাছে মনে হচ্ছে যে আওয়ামী যে প্রপাগান্ডা মেশিনারি এত বেশি স্ট্রং হয়ে উঠেছিল এবং একচ্ছত্রভাবে, এবং ওই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এইটার জন্য আমরা কেউ প্রতিবাদ করতে পারবে না। এই জায়গাটা যে আত্মমর্যাদা ফিরে পাওয়া, সোশ্যাল মিডিয়া কিভাবে আমরা রিয়াক্ট করব, এই জিনিসগুলো, যেমন আমি একটা এক্সাম্পল দেখলাম যে এই শহীদ মিনারে ইসলামী গান হচ্ছে, দেশ গেল দেশ পাকিস্তান হয়ে, এই ধরনের, এবং টিএসসিতে পাকিস্তানি কিছু স্টুডেন্ট আসছে কিছু ডোনেশন করার জন্য, ব্লাড রেসপন্স, সেখানে তারা কিছু টাকা ডোনেট করেছে, তো তারা তাদের ফ্ল্যাগ এবং বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে একটা ছবি তুলেছে। এইটা হলো যে এটা কি হয়ে গেল বাংলাদেশে, এই ধরনের একটা ব্যাপার, এই যে ছোটখাটো সিম্পটমের যে রেসপন্স, এই জায়গায় আমরা কিভাবে এটাকে ফাইট করব, এই দুইটা ভূমিকা। ধন্যবাদ। মানে আওয়ামী লীগের প্রোপাগান্ডা আসছে, আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন নিয়ে, আচ্ছা আওয়ামী লীগ তো অনেক ইউজ করেছে তাদের প্রোপাগান্ডা, মানে আসলে কি বাজার পেয়েছে সেটা? মানে আওয়ামী লীগ যে ন্যারেটিভ মাঠে এনেছে সেটা আওয়ামী লীগেরও কি বিশ্বাস করতো? আমার একটা এক্সপেরিয়েন্স আছে, আমি বলি। আমি প্রচুর টিভি টক শো করেছি আওয়ামী লীগের লোকজনের সাথে, বড় বড় নেতা, এমপি, বিভিন্ন লোকজন। আমি দেখলাম তারা নিজেরাও আওয়ামী লীগের এই ন্যারেটিভ বিশ্বাস করে না, সত্যি করে। তার একটা প্রমাণ আছে, ধরুন 14 তারিখের পর থেকে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত আমি কোনো টিভি টক শোতে যেতে পারিনি। আমি 5 তারিখ, 14 তারিখের পর 5 তারিখ গেছি। ওদের ন্যারেটিভ যদি এত স্ট্রংলি হয়, আমাদেরকেও ডাকতো। মিস্টার মানিক তখন খুব যাচ্ছিলেন, তারপরে যা হয়েছে কি হয়েছে সেটা হাসছেন হয়তো অনেকে, না আমি এটা সাপোর্ট করি না। আচ্ছা যাই হোক, আপনার এক্সপিরিয়েন্স শুনতে চাই। যেটা বলছিলাম, ওনাদের সাথে আমরা ফাইট করে ওনারা যদি জিততে পারতেন, জিততেন, দ্যাটস ফাইন। আমি আপনার প্রথম জায়গাটাতে খুব সিরিয়াসলি জোর দিতে চাই, সেটা হচ্ছে ভারতের সাথে যে চুক্তি এবং এমওইউ কোনো ভ্যালু নাই। এমওইউ আসলে এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট বলতে পারি, ওটা মুহূর্তে আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমরা ভালো হলেও প্রত্যেকটা এমওইউ বাদ দিয়ে দিতে হবে। প্রথম কথা, শেখ হাসিনার কোনো কিছু ভালো না, কারণ এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকে প্রত্যেকটা এগ্রিমেন্টে এটাকে থেকে বের হওয়া যাবে না তা না, এটাকে বের হতে হলে কি কি করতে হবে, এক এক এগ্রিমেন্টের কন্ডিশন এক এক। এবং আপনি যেটা বলছেন এটা আসলে পাবলিকলি দেখালে সবচেয়ে ভালো, বা তারা আমরা অন্তত রিলাই করি এই সরকার এগুলো দেখবেন, দেখে এগ্রিমেন্ট যেগুলো অসম, যেমন আদানির চুক্তি, আমাদের করিডোরের চুক্তি, কয়েকটা করিডোর তো আমরা দিতেই পারি না। আমরা এই মুহূর্তে চায়নার সাথে কোয়ার্সের কিছু করতে যাবো না, কোনোভাবেই যাবো। ওর সাথে মনে পড়লো একটা জিনিস খেয়াল করেছেন, আমরা প্রত্যেকে আসলে ফরেন পলিসির ক্ষেত্রে এক ধরনের রিয়ালিস্ট। আমাদের সরকার কি এখন ভারতের সাথে অনেক শক্ত কথা বলছে, কিন্তু আমরা কি ভারতের কাশ্মীর নীতি নিয়ে ডক্টর ইউনূসের কথা বলছি? আমরা আবার অনেকে কাশ্মীর নিয়ে অনেক কথা বলেছি সরকারের বাইরে বসে। আমরা কি চায়নার ওইখান নিয়ে ওই পরিমাণ কথা বলেছি? এভাবেই যেটা বলছিলাম, আমরা এই চুক্তিগুলো সব বের করবো, চুক্তিগুলো বের করে আমরা অবশ্যই যে এগ্রিমেন্ট আছে সেগুলোরও কন্ডিশন মেনে অসম এগ্রিমেন্ট, যেমন ধরুন আদানি, আমি চোখ বন্ধ করে বলতে পারি আগামী 25 বছরের জন্য এটা একটা অত্যন্ত ডিজাস্টারাস চুক্তি হয়েছে, এটা থেকে কিছু ড্যামেজ দিয়ে হলেও আমাদের বেরিয়ে আসতে হবে, কোনো সন্দেহ নেই। করিডোর কতগুলো আছে সেগুলো থেকে আমাদের কতগুলো করিডোর আছে, এবং বাকিগুলো যদি রিনেগোশিয়েট করা যায় যে তারা এটার ক্ষেত্রে ট্যারিফ বাড়াবে, যদি রিনেগোশিয়েট করা যায় তাহলে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি, কিছুদিন আগে মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ আবার ক্ষমতায় আসলেন, তিনি চায়নার সাথে অনেকগুলো প্রকল্প রিনেগোশিয়েট করেছেন, চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু খরচ কিভাবে না হবে রিনেগোশিয়েট করা গেছে।
এক্সাম্পল আছে। So, আপনার যদি শাহজাহান রহমান হোসেন হ্যাডাম থাকে, আমাদের এই সরকারের তো এখন হ্যাডাম আছে আমরা বিশ্বাস করি। আপনি নিয়ে দেখে নেব আমরা আরেকটা জিনিস, একটা সরকারের ওই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সময় কখন পারে আসে আমি যখন মানুষ তার পেছনে থাকে। আমাদের বর্ডারে সকাল বিকাল মানুষ খুন করেছে, আমরা কিছু বলি না। আমাদের মন্ত্রী বলে ওখানে গরু ইয়ে করতে গেছে বলে এগুলো। অথচ নেপালে আপনাদের মনে আছে একবার, আমি সালটা ভুলে গেছি, কোনো একজন বর্ডার কিলিং এর পর নেপালিরা এমন রিয়াক্ট করেছে, অজিত ডোভাল এদের যে সিকিউরিটি অ্যাডভাইজার, তাকে ওখানে গিয়ে অ্যাপোলোজাইজ করে এটা ঠিক করতে হয়েছে। মজার ব্যাপার লক্ষণ দেখা যাচ্ছে, ঝর্ণা দাস বা একজনকে খুন করা হলো, ওনার মৃত্যুতে একটা টিম, তার মৃত্যুতে বাংলাদেশের স্টেটমেন্টটা পড়ে দেখবেন, ইট ওয়াজ সো স্ট্রং। সো আমরা যেহেতু মানুষের পেছনে আছি, মানুষরা সরকারের পেছনে আছে, আমি আশা করি আমাদের সরকার সেই সক্ষমতা নিয়ে দাঁড়াবে এবং আমরা এই চুক্তি যেগুলো বাজে আছে আমরা এগুলো ফেলে দেবো নিশ্চয়ই।